বন্ধুরা কল্পনা করো তোমার টিম একটা রেড করে $20 মিলিয়ন পেল, কিন্তু এরপর টিমের মধ্যে বিশ্বাস ভাঙতে শুরু করে। কে চুরি করবে আর কে মারবে? আসলে কি টাকা চুরি হয়েছিল নাকি এটা একটা বড় ট্র্যাপ? আজ দেখবো নেটফ্লিক্স এর দ্য রেপ এর ফুল টুইস্ট। তাহলে অবশ্যই শেষ পর্যন্ত থেকো, না হলে মাথা ঘুরে যাবে। বন্ধুরা চলো তাহলে মুভি শুরু করা যাক। কাহিনী শুরু হয় আর আমরা জ্যাকি বেলিক্স নামের একটি মেয়েকে দেখতে পাই, যে মিয়ামি পুলিশ ডিপার্টমেন্টের হয়ে কাজ করে। সে কোনো সূত্র থেকে জানতে পেরেছে একটি ঘরে অনেকগুলো ক্যাশ আছে। সেই কথা বলার জন্য রওনা দিয়েছে তার টিমের কাছে, কিন্তু রাস্তায় তার উপর হামলা হয়। দুইজন অপরাধী তার উপর আন্দাকুন্দা গুলি চালাচ্ছে, সেও গুলি চালাচ্ছে বাঁচার জন্য। আর এই গোলাগুলির মধ্যে একটি গুলি এসে তার গায়ে লাগে। কেউ বুঝতে পারে সে এখন আর বাঁচতে পারবে না, কিন্তু তার কাছে যে ইনফরমেশন আছে এটি অনেক দামি, এটি কোনো না কোনো ভাবে তার টিমের কাছে পৌঁছাতেই হবে। তখন জ্যাকি তার লাস্ট মেসেজ লিখে সেন্ড করে মোবাইলটি পানিতে ফেলে দেয়। তখনই এক সন্ত্রাসী জ্যাকিকে পুরোপুরি একদম মেরে ফেলে। তার কিছুদিন পরে আমরা দেখতে পারি এফবিআই টিম সবাইকে জিজ্ঞাসাবাদ করছে। জ্যাকি আসলে একটি স্পেশাল ইউনিটের সদস্য ছিল, যার নাম ট্যাকটিক্যাল নার্কোটিক্স টিম। এই টিমে মাত্র 5 জন সদস্য রয়েছে। এফবিআই টিম সবাইকে জিজ্ঞাসাবাদ করছে। সর্বপ্রথম আমরা ডেনকে দেখি, যে এই টিমকে লিড দেয়। তাকে একের পর এক প্রশ্ন করা হচ্ছে। পরে আমরা জেডিকে দেখি, তৃতীয় জন হচ্ছে ডিটেকটিভ মাই। তাদের ছাড়াও টিমে 2 জন মেয়ে আছে, যাদের নাম জুমা আর লোলো। কিন্তু এফবিআই এর লোক সব থেকে বেশি জিজ্ঞাসাবাদ করে জেডিকে, কারণ তারা জানতে পেরেছে জ্যাকি তার গার্লফ্রেন্ড ছিল। সবাই মনে করছিল জেডি অবশ্যই জানবে যে জ্যাকিকে কেন মারা হলো। এখানে আমরা জানতে পারি এফবিআই এর যে লোক জেডিকে জিজ্ঞাসাবাদ করছে সে তার আপন ভাই, যার নাম ড্রেল। ড্রেল একের পর এক প্রশ্ন জিজ্ঞাসা করছে, যা শুনে জেডি আবল তাবল করছে, যার জন্য কিছুক্ষণের মধ্যে তাদের দুজনের মধ্যে মারামারি শুরু হয়। এটা দেখে ডিপার্টমেন্টের সকল লোক তাদের দুজনকে আলাদা করে। পরে ডেন জেডির কাছে এসে বলে, তুমি এটা কি করছো? তুমি একজনের প্রিয় অফিসারের উপরে হাত তুলছো। আমি জানি সে তোমার ভাই, তুমি জ্যাকিকেও হারিয়েছো, তবুও তোমাকে সামলে থাকতে হবে। পরে দেখতে পাই জেডি ইমোশনাল হয়ে যায় আর বলে, আমি কিভাবে নিজেকে নিজে সামলাবো? আমি জানি কিছু না কিছু তো জ্যাকি জানতো, আর ওই কথা জ্যাকি ডিপার্টমেন্টের কাউকে বলেছে, আর ডিপার্টমেন্টের লোকই তাকে মারিয়েছে। খুনি ডিপার্টমেন্টের ভিতরে আছে। যতক্ষণ আমি তাকে না বের করতে পারি ততক্ষণ আমি শান্ত হব না। এখন সবাই বাইরে আসে আলাপ আলোচনা করছে। পুরো ডিপার্টমেন্টের লোকই জ্যাকিকে নিয়ে আলাপ করছে। অন্যদিকে আমরা ডেনকে দেখি, যার মোবাইলে একটি মেসেজ এসেছে, যেখানে একটি অ্যাড্রেস পাঠিয়েছে আর বলা হয়েছে এখানে অনেকগুলো ক্যাশ লুকানো আছে। তখন ডেন বিষয়টা নিয়ে ভাবতে লাগে আর তার ফোনের ওয়ালপেপারে থাকা তার বাচ্চার ছবিটা দেখছে। কিছুদিন আগে তার বাচ্চাটি মারা যায়, তার ক্যান্সার ছিল। তখন থেকে সবাই মনে করতো ডেনের মানসিক অবস্থা ভালো নয়, তবুও ডেন পুরোপুরি চেষ্টা চালিয়ে যাচ্ছে। ডেন পরে নিজের ছেলের ছবি দেখে বলে, আজকে আবারও যাবো রেড মারতে। পরে ডেন বাইরে এসে সবাইকে বলে আজকে একটি রেড মারতে যেতে হবে। সবাই জিজ্ঞাসা করে কি আছে সেখানে। ডেন বলে ক্যাশ। তখন সবাই বলে ক্যাশ উদ্ধার করা আমাদের কাজ নয়, আমাদের কাজ হচ্ছে ইলিগাল ড্রাগস উদ্ধার করা। তখন ডেন বলে, পুলিশ জিজ্ঞাসা করলে আমরা এটিই বলবো যে আমরা ড্রাগসের জন্য রেড মেরেছি। আমার ইনফরমার বলেছে সেখানে অনেকগুলো কেস আছে, এজন্য তাড়াতাড়ি চলো কাজটি শেষ করি। তারা যখন রেড মারার জন্য যাচ্ছে, মাইক তখন জিজ্ঞাসা করে কত টাকার কথা হয়েছে। তখন ডেন বলে এই প্রায় $1.5 লাখ কাছাকাছি। পরে তারা সবাই সে বাড়িতে পৌঁছে যায়। যখনই তারা দরজা খটখটায় তখন একটি মেয়ে আসে, যার নাম ডেজি। ড্রেন ডেজিকে সব কথা বলে যে আমরা নার্কোটিক্স টিম আর আমরা তোমার বাড়ি সার্চ করব। ডেজিও তখন তাদের অনুমতি দিয়ে দেয়। কিছুক্ষণ পরে জানতে পারে তারা এখানে ড্রাগসের জন্য আসেনি, বরং ক্যাশের জন্য এসেছে। তাদের কাছে যে কুত্তা আছে সে শুধু টাকা খুঁজতে পারে। কুত্তা সব জায়গায় বক বক করছে। পরে দৌড়ে উপরে গিয়ে ছাদের দিকে ইশারা করিয়ে দেখায়, যেখানে ছোট একটি দরজা মাত্র। পরে তারা উপরে যায়। তারা পরে উপরে গিয়ে দেখতে পারে রুমটি একদম পুরোপুরি পরিষ্কার আর খালি, কিন্তু এর সাথে আরো একটি রুম রয়েছে, আর 2 রুমের মাঝখানে একটি শক্তপোক্ত দেয়াল তৈরি করা। তখন তারা উকি দিয়ে দেখলে কিছু জিনিস দেখতে পায়, কিন্তু তারা পুরোপুরি পরিষ্কার নয় যে কি আছে ভিতরে। পরে মাইককে দায়িত্ব দেওয়া হয় দেওয়ালটা ভাঙার জন্য। উপরে যখন দেয়াল ভাঙছে তখন নিচে জেডি আর ডেন জিজ্ঞাসাবাদ করছে ডেজিকে। তারা বলে কি আছে উপরে ভালোভাবে বলে দেওয়ার, যদি আমাদেরই বের করতে হয় তাহলে তোমার উপর আইনি ব্যবস্থা নেওয়া হবে। একথা শুনে ডেজি বলে, আমি কিছুদিন ধরে এই বাড়িতে এসেছি, এই বাড়ি আমার দাদির, আর আমি এখনো কুটে দৌড়াদৌড়ি করছি যেন এই ঘর পুরোপুরি আমার হয়ে যায়। আমার আসলে কোনো কিছু জানা নেই কি হচ্ছে উপরে। যখন থেকে আমি এখানে এসেছি এখনো উপরে যাওয়া হয়নি। ওই সময় মাইক এসে বলে তোমাদের উপরে গিয়ে দেখা উচিত কি আছে উপরে। যখনই তারা সবাই মিলে উপরে যায়, দেয়ালের উপরে দেখতে পারে অনেকগুলো পাত্র পড়ে আছে, আর সবগুলো পাত্রের ভিতরে রাখা আছে ক্যাশ। ডেন পরে ক্যাশগুলো কাউন্ট করতে শুরু করে। কাউন্ট করে শেষ হলে বলে এখানে মোটামুটি 20 মিলিয়ন ক্যাশের মতো আছে। এত বড় অ্যামাউন্ট শোনার পরে সবার হুঁশ উড়ে যায়। ওই সময় ডেন বলে ওঠে, আমাকে তোমাদের সবার মোবাইল দাও। একথা শোনার পরে সবাই
বলে ওঠে, তুমি কি আমাদেরকে সন্দেহ করছো? ডেন বলছে, আমি তোমাদের সন্দেহ করছি না, এটা শুধুমাত্র সবার সুরক্ষার জন্য। আমি চাই না কারো ভিতরে লোভ লালসা চলে আসুক বা কেউ অন্য কারো উপর সন্দেহ করে। পরে সবাই নিজের নিজের মোবাইল ডেনকে দিয়ে দেয়, কিন্তু সে জেডির মোবাইল নেয় না। জেডি বলে, তুমি এটা কি করছো? আমাদের এখনই মেজরকে এই কথা জানানো উচিত। ডেন বলে, আমরা এটা করতে পারি না, প্রথমে আমরা সব ক্যাশ বের করবো, এক এক করে সবগুলো কাউন্ট করবো, তারপরে সবকিছু মেজরকে জানাবো। জেডি বুঝতে পারছে না যে ডেন আসলে কি করতে চাচ্ছে। আজকে ডেনকে পুরোপুরি অন্যরকম লাগছে। সে যে কাজ করতে যাচ্ছে এটি পুরোপুরি আমাদের নিয়মের বাহিরে। যখনই টাকাগুলো ডেইজির নজরে আসে তখন বলে, তোমাদের যত ইচ্ছে টাকাগুলো নিয়ে নাও, কারণ তোমরা যদি অনেক সময় ধরে এখানে থাকো তাহলে বিষয়টা অনেক দূর পর্যন্ত গড়াতে পারে। ডেন তার কথায় কোনো কান দেয় না। কিছুক্ষণ পরে দেখতে পারে পুলিশের একটি গাড়ি এখানে চলে এসেছে। পরে জেডি আর ডেন বাইরে এসে পুলিশকে বলে, সবকিছু আমাদের কন্ট্রোলে, আর আমরা এখানে রেড মারার জন্য এসেছি, আর তোমরা এখান থেকে যেতে পারো। পরে কথাগুলো শুনে পুলিশ অফিসার একটু সন্দেহ করে আর বলে, বাকি পুলিশ অফিসারদেরও আমি জানাবো। এখন টাকায় ভর্তি পাত্রগুলো নিয়ে নিচে চলে আসি গ্যারেজে। পরে নোমা আর লুলুকে কাজ দেয় সবগুলো ক্যাশ কাউন্ট করতে। তার সাথে সাথে এটিও বলে, সবাই নিজের নিজের বেস্ট করে নাও, এই জায়গায় মামলা যে কোনো সময় খারাপ হতে পারে। তারা মাইককে বাইরে পাঠিয়ে দেয় নজর রাখার জন্য। পরে মাইক বাইরে এসে তার লুকিয়ে রাখা ফোন বের করে। এই ফোনটি কেউ ট্রেক করতে পারবে না, আর একজনকে মেসেজ পাঠায়, অনেকগুলো ক্যাশ আছে এখানে, তুমি যত তাড়াতাড়ি পারো চলে আসো। মানে মাইক নিজে অন্যভাবে প্ল্যান করছে। অন্যদিকে আমরা ড্যান আর জেডিকে দেখি, তারা এখনো ডেজিকে জিজ্ঞাসাবাদ করছে। তারা জানতে চাচ্ছে এই টাকার রহস্য কি আর এই টাকা কার। তাদের পুরোপুরি সন্দেহ যে এই সব টাকাগুলো কার্টেলে। ডেজি বলে, আমি এসব কিচ্ছু জানি না, আমি শুধু এইটুকু জানি এখানে এখন মামলা অনেক বেশি খারাপ হতে চলেছে। তাদের জিজ্ঞাসাবাদের মধ্যে হঠাৎ ফোন বেজে ওঠে। ডেজি তখন বলে, যাই কিছু হয়ে যাক না কোনো ফোন উঠিও না, কিন্তু জেডি পাকনামি করে কলটি ধরে আর অন্য দিক থেকে বলা হয়, তোমাদের কাছে শুধুমাত্র আধা ঘন্টা বাকি আছে, সব টাকাগুলো নিয়ে এখান থেকে পালিয়ে যাও। $1.5 জন্য নিজেদের জীবন দেওয়ার কোনো মানে নেই, এতটুকু বলেই ফোন কেটে দেয়। এখন জেডির মাথায় কোনো কিছু ঢুকছে না। সে ডেনকে নিয়ে যায় অন্য রুমে। এসে জিজ্ঞাসা করে, এখানে আসলে হচ্ছেটা কি? যখন আসার আগে আমি তোমাকে জিজ্ঞাসা করেছি তখন তুমি বলেছে এখানে $3 লাখ আছে, কিন্তু যে লোক আমাকে ফোন করেছে তার কথা মতো এখানে মাত্র $1.5 লাখ আছে। আমি কিছুই বুঝতে পারছি না যে এই মামলায় আসলে কত লোক জড়িয়ে আছে, আর তুমি বারবার আমাকে মিথ্যা কেন বলছো? তুমি $3 লাখ বলছো, তাহলে তারা 1.5 লাখ কেন বলছো? তুমি কি এখানে কোনো ঝামেলা তৈরি করছো? তখন জেডির কথা শুনে ডেন বলে ওঠে, তোমার মাথা কি ঠিক আছে? কি আবুল তাবুল বল? ওই সময় জেডি বলে, আমার তোমার উপর ভরসা নাই, তুমি শুধু এটা বলো এই খবর তোমাকে কে দিয়েছে, আমি তোমার ইনফরমারের সম্পর্কে জানতে চাই এখনই। কিন্তু ডেন কিছুই বলে না, চুপ করে, কারণ মেসেজটি আর অন্য কেউ না, জ্যাকি নিজেই পাঠিয়েছে। কিন্তু জেডি পুরোপুরি ভাবে রেগে আছে। জেডি বলে, তুমি তাড়াতাড়ি বলো তোমার ইনফরমারের ব্যাপারে, নয়তো আমি এখনই মেজরকে কল করব আর ডিপার্টমেন্টকেও সব জানিয়ে দিব। এখনো ডিপার্টমেন্ট জানে না যে আমরা আসলে কতগুলো কেস জব্দ করেছি, আর এটা কিন্তু অনেক ভয়ঙ্কর হতে পারে। এতটুকু বলে সে বাইরে এসে তার বন্ধুকে কল করে, যার নাম নিক্স অন্য একটি জায়গায় রেড মারছে। তাকে বলে, আমরা এ জায়গায় অনেকগুলো ক্যাশ পেয়েছি, এখানে পরিস্থিতি আস্তে আস্তে খারাপ হচ্ছে, এখানে কমপক্ষে 20 মিলিয়ন ক্যাশ আছে। কিন্তু সব থেকে বেশি ভয় পাচ্ছি আমি ডেনকে দেখে, সে অনেক আজব বিহেভিয়ার করছে আজকে সকাল থেকে, আর আমরা এখানে মাত্র 5 জন আছে, আমাদের উপর যে কোনো কিছু হয়ে যেতে পারে, তো যত তাড়াতাড়ি পারো তুমি এখানে চলে আসো। নিক্স একজন ডিআই অফিসার। পরে তার কিছু সাথীকে একত্রে করে এখানে আসার জন্য। এর মধ্যে মাইক দেখতে পারে ঘরের সব বাতিগুলো একা একাই জ্বলছে। পরে জেডিও এখানে আসে, এসে পুরো ঘর দেখে আর বলে, হয়তো এ ঘরে কেউ থাকে না। কিছু সময় আগে খবর এসেছিল যে কার্টেল পুরো একটি এলাকা বানিয়ে রাখছে। সে পুরো একটি এলাকা কিনে নেয়, কিন্তু সেখানে কেউ থাকতো না। সত্যি এখানে দূর দূর পর্যন্ত কোনো মানুষ থাকতো না। এর মধ্যে একটি ঘরে বাতি বারবার জ্বলছে, বন্ধ হচ্ছে। জেডি বলে, এটা কোনো সিগন্যাল হবে, তাই আমি ওখানে যাচ্ছি, আর তুমি ভিতরে যাও, গিয়ে সবাইকে বলো। পরে দেখি মাইক ভিতরে যাচ্ছে। অন্যদিকে ডেন তার মেজরের সাথে কথা বলছে, কিন্তু ডেন তার মেজরকে বলে এখানে শুধু $1.5 লাখ পেয়েছে। এটা ডেজি শুনে ফেলে। পরে ডেন যায় সেই 2 মেয়ের কাছে, গিয়ে বলে, আজকে রাতে আমরা পুরোপুরি মালামাল হতে পারবো, আমি যেমন যেমন বলি তেমন তেমন করো, আমাদের সব টাকা ডিপার্টমেন্টকে দেওয়ার কোনো দরকার নেই। এদিকে ডেজি সব কথা শুনে পেলে মাইক যখনই ঘরের ভিতরে আসে, ডেজি মাইককে সবকিছু খুলে বলে। এখনই আমি শুনেছি ডেন কথা বলছিল তার মেজরের সাথে, কিন্তু সে শুধু $1.5 লাখ কথা জানিয়েছে তাকে, আর ওই 2 মেয়ের সাথেও কথা বলছিল আজকে রাত্রে তারা উল্টা পাল্টা কিছু করতে পারে। তখনই এখানে ডেন চলে আসে। মাইক বলে, জেডি একটি ঘরের ভিতরে গিয়েছে। ডেনও তখন বলে, আমাকে নিয়ে চলো। দুজনে যখন রোডে চলাচল করছে, দুজনের ভিতরে উল্টা পাল্টা কিছু মনে হয়। ডেন দেখতে পারে মাইক হালকা চেঞ্জ হয়ে গেছে। সে তার কাছে গিয়ে বলে, তুমি কি আমার কাছে কোনো কিছু লুকাচ্ছ? ডেন বলে, তোমার মাথায় কি কোনো প্ল্যান আছে? মাইক বলে, কি উল্টা পাল্টা বকছো? ডেন কিছু বলে না। একটা সময় গিয়ে মাইকের মনে হয় ডেন পেছন থেকে তার উপরে গুলি করবে। মাইকও তখন বন্দুকের উপরে হাত রাখে। ডেন বলে, তুমি গিয়ে মেয়েদের সাথে টাকা গুনতে সাহায্য করো, আমি একাই যাই জেডির পিছনে। পরে মাইকও সুন্দর চলে আসে টাকা গুনার ওইখানে। মাইক যখন এসে টাকা গুনছে তখনই ডেন চলে আসে। মাইক তখন বলে, জেডি কোথায়? ডেন বলে, আমরা দুজনে আলাদা হয়ে গেছি, তাই আমার ওর ব্যাপারে জানা নেই। এখন মাইক সন্দেহ করছে ডেন তো জেডিকে মেরে ফেলেনি। এর মধ্যে দিয়ে রুমে লাইট চলে যায়, আর চারদিক থেকে আন্দাগুন্দা গুলি শুরু হয়। এদিকে এক গুলি সোজা এসে লাগে লুলুর পায়ে। সবাই তাকে সামলাচ্ছে। কিছুক্ষণ পরে দেখে গুলি চলা
বন্ধ হয়ে গেছে। তখন মাইক আর ডেন বাইরে আসে। তারা বাইরে এসে দেখতে পায় দূর দূর পর্যন্ত কোনো মানুষই নেই, তাহলে তাদের উপর গুলি চালালো কে? ওই সময় ছাদের উপরে একটি লোককে দেখতে পায়। এই দুইজন তার পিছু করতে লাগে, কিন্তু সে তাদের দুজনের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে যায়। তখনই তাদের চোখ পড়ে জেডির উপর। জেডি তাদের শান্ত করে বলে, আমার কাছে একটি লোক আছে যে কার্টেলের সাথে মিলে কাজ করে। এটা শুনে ওই লোকটির উপর বন্দুক তাক করে আর জিজ্ঞেস করে, তুমি আমাদের উপর গুলি কেন চালালে? লোকটি বলে, আমি তোমাদের উপর গুলি চালাইনি, তোমরা আমার বসের সাথে কথা বলো। পরে ডেন কথা বলে। লোকটির বস বলে, তোমরা যে টাকাগুলো পেয়েছো সব টাকা নিয়ে চলে যাও, আর আমরা তোমার উপরে গুলি চালাইনি, আর যত তাড়াতাড়ি পারো এই এরিয়া ছেড়ে দাও, আমার তোমার সাথে কোনো সমস্যা নেই। কথাগুলো শুনে ডেন বুঝতে পারে না যে আসলে কে গুলি চালালো তাদের উপরে। যখন ফিরে আসে তখন জেডি রেগে যায় আর বলে, আমরা এখন খোলামেলা কথা বলি। এখানে আসলে চলছে কি? এখানে যদি কেউ খারাপ ব্যবহার করে থাকে তাহলে সেটা হচ্ছে ডেন। ডেন, তুমি সবকিছু সত্যি সত্যি বলো, তুমি আমাদের ধোঁকা কেন দিচ্ছ, আর মেজরকে এখনো ফোন কেন করোনি? আর আমার এখন মনে হচ্ছে তুমি জ্যাকিকে মারিয়েছো। কথাগুলো শুনে ডেন ওই সময় রেগে যায়। ওই সময় ডেন আর জেডি মারামারি শুরু করে দুজনে। তাদের মারামারি দেখে সবাই আসে তাদের ফেরানোর জন্য। দুজনকে থামানোর পরে মাইক যখন ওয়াশরুমে যায় তখন তার মনে পড়ে তার ফোনটি সেখানেই ফেলে এসেছে। মাইক তখন অনেক ভয় পেয়ে যায় আর আয়নায় নিজেকে দেখতে থাকে। এদিকে জেডিকে দেখি আবারও নিক্সকে কল করেছে। কল করে বলে, যত তাড়াতাড়ি পারো ট্রাক নিয়ে এখানে আসো, আমাদের তাড়াতাড়ি এখান থেকে বের হতে হবে। নিক্স বলে, আমি 5 মিনিটের মধ্যে আসছি। এদিকে মাইক ঘরের ভিতর আগুন লাগিয়ে দিয়েছে। আগুন দেখে টাকা নিয়ে সবাই বাইরের দিকে ছুটছে। তখনই নিক্স চলে আসে ট্রাক নিয়ে। এটা দেখে ডেন চমকে যায় আর বলে, তুমি এখানে কি করছো? নিক্স বলে, আমি শুধু সাহায্য করতে এসেছি, জেডি আমাকে ডেকেছে। পরে জেডি বলে, সব টাকাগুলো ট্রাকের ভিতরে রাখো। ডেন বলে, আমি এটা করবো না, আমরা ওয়েট করবো আমাদের ডিপার্টমেন্টের জন্য। তখনই আবারও তাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয় আর জোরপূর্বক ভাবে টাকাগুলো রাখা হয় ট্রাকের ভিতরে। পরে ডেন বলে, কোনো মেয়ে আমাদের সাথে যাবে না, তোমরা ডিপার্টমেন্টের লোক আসা পর্যন্ত এখানে অপেক্ষা করো। তারা ওদের 3 জনকে ওখানে রেখে চলতে শুরু করে। এখন ট্রাকের পিছনে 4 জন, ডেন, জেডি, মাইক আর নিক্স। এখন একজন অপরকে সন্দেহ করতে শুরু করছে। সবার প্রথমে মাইক বলে ওঠে, এখানে থাকা সবার মধ্যে মাইক হচ্ছে 2 নাম্বার। জানি না সে এখনো মেজরকে কেন কল করছে না। ডেজি আমাকে বললো সে মেজরকে কল করে শুধুমাত্র $1.5 লাখ কথা জানিয়েছে, মানে সোজা কথায় ডেন আমাদেরকে ধোঁকা দিচ্ছে। তখনই ডেন বলে ওঠে, আমি আজকে সকাল থেকে এটারই খোঁজ করছি যে আমাদের মধ্যে গাদ্দার কে। আমি শুধুমাত্র একজন লোককে বলেছিলাম $1.5 লাখ কথা, আর সেটা তুমি। তখন জেডি বলে, আমি যখন কল উঠাই তখন কলের ওই পার থেকে লোক বলে $1.5 লাখ জন্য নিজের জীবন দিও না। ডেন শুধু তোমাকে এই কথা বলেছে, ও আমাকে $3 লাখ কথা বলেছিল। এসব কথা শুনে মাইক অনেক ভয় পেয়ে যায় যে সে ধরা পড়ে গেছে। তবুও মাইক তাদের কথাগুলো মেনে নেয় না। তখনই জেডি মোবাইল বের করে বলে, আমি যখন ডেনের সাথে মারামারি করছিলাম ওই সময় আমি তোমার ফোন নিয়ে নেই। পুরো সময় তোমার কাছে একটি মোবাইল ছিল আর তুমি অন্য কাউকে কোনো কিছু জানিয়েছো। ফোন আনলক করো আর তার কথা বল। মাইক বলে, তুমি আমাকে কেন সন্দেহ করছো? সবকিছু ডেন করেছে আর তুমিও তো ডেনকে সন্দেহ করেছিলে। জেডি বলে, হ্যাঁ। আর ডেন যখন বাইরে আসে আমাদের দুজনের মধ্যে কথা হয় আর ওখানে ডেন আমাকে সব সত্যি বলে যে জ্যাকি মরার আগে আমাকে এই খবর দিয়েছিল, কিন্তু ডেন টাকার উপরে লুপ করেনি আর সে প্ল্যান করেছে যে আমাদের মধ্যে গাদ্দার কে তাকে খোঁজার জন্য। তখন ডেন নিক্সের দিকে তাকায়, বলে, গাড়ি কে চালাচ্ছে আর তুমি বাকি লোকদের তোমার সাথে কেন নিয়ে আসনি? আসলে এতগুলো ক্যাশ নিয়ে তুমি কোথায় যাচ্ছ? মানে এখন এটাও বের হয়ে যায় যে মাইকের সাথে আসলে আর কেউ না, নিক্সই মিলে আছে। এখন সবাই গুলি চালাতে শুরু করে। এক গুলি মাইকের কান ছুঁয়ে বেরিয়ে যায়। তাদের মধ্যে অনেক সময় ধরে মারামারি চলে। মারামারি চলাকালীনই নিক্স একটি বন্দুক উঠিয়ে নেয়। তখন জেডি বলে, জ্যাকিকে কে মেরেছে সত্যি সত্যি বলো। ওই সময় ডেন বলে, জ্যাকিকে আর কেউ না, নিক্স জ্যাকিকে মেরেছে, আমি শুধু জ্যাকিকে আহত করেছিলাম। তখনই ট্রাক থেমে যায়। নিক্স কিছু বুঝতে পারে না। জেডি বলে, আমি আগে আমার বাইকে কল করে রেখেছিলাম, এখন তুমি আর পালাতে পারবে না, FBI এর লোক আমাদের ঘিরে ফেলেছে। তখন নিক্স বলে, তোমরা পাগল কেন হয়ে যাও? তাদের কোনো কিছু জানা নেই এখানে কি হয়েছে। সব টাকা আমরা মিলেজুলে নিতে পারি কি? এখানে কেউ জানে না কত টাকা আছে। কিছু টাকা আমরা সরকারকে দেবো আর বাকিগুলো রেখে দেবো। কিন্তু তারা কারো কথাই মানে না। আবার গুলি চলা শুরু হয়। মাইক পরে নিচে এসে একটি টাকার ব্যাগ নিয়ে পালাতে লাগে আর তার পিছনে ডেন। এই সুযোগের ফায়দা উঠিয়ে নিক্স ট্রাক নিয়ে পালাতে লাগে। তার পিছে এখন জেডি যাচ্ছে আর কিছুক্ষণ পরে ডেন ও মাইককে ধরে ফেলে। অন্যদিকে আমরা দেখি নিক্সের গাড়ি উল্টে গেছে আর জেডিও তাকে ধরে ফেলেছে। জেডি প্রথমে ওখানে গিয়ে টাকায় ভরা ব্যাগটি ওপেন করে। তখনই নিক্স বুঝতে পারে এই ব্যাগের ভিতরে কোনো সময় টাকা ছিলই না, টাকাগুলো এখন ওই ঘরের ভিতরে রয়েছে। আর এই লোকেরা ময়লায় ভরা ব্যাগ নিয়ে পালাচ্ছে। এটা জেডি আর ডেনের প্ল্যান ছিল। তাদের এদের উপরে কোনো ভরসাই ছিল না, এজন্য টাকাগুলো ট্রাকের মধ্যে রাখেইনি। জেডি কখনোই জ্যাকের খুনিকে ছেড়ে দিতে চায়নি, এই জন্য সে নিক্সকে ওখানে গুলি করে মেরে ফেলে। অন্যদিকে আমরা ডেনকে দেখি। ডেন মাইককে মারতে চাচ্ছে না। ডেন মাইককে ধরে বলে, তোমার কাছে এখনো সময় আছে, তুমি নিজেকে আইনের কাছে আত্মসমর্পণ করো। মাইকও তখন তার কথা মেনে নেয়। ডেন তাকে গ্রেফতার করে নিয়ে আসে। অন্যদিকে আমরা দেখি ফায়ার ফাইটারের লোকেরা পৌঁছাচ্ছে ডেজির ঘরের দিকে। তখন আমরা সেই গাড়িটি দেখতে পারি যেটি ডেজির পার্কিং এ ছিল আর সব টাকাগুলো এই গাড়ির ভিতরে আছে। সব টাকাগুলো নিয়ে পরে তারা তাদের ডিপার্টমেন্টের কাছে চলে আসে আর সারা রাত ধরে সব টাকাগুলো গোনা হয়। এক এক করে সবাইকে জিজ্ঞাসা করছে কত টাকা আছে, কিন্তু তারা সবাই তা আগে থেকে জানতো। তখন তারা এক্সাক্ট অ্যামাউন্ট বলে দেয়। এখন পুরো ডিপার্টমেন্ট তাদেরকে বাহবা দিচ্ছে। এদিকে FBI লোক ডেজির সাথে কথা বলে।
বলে। তারা বলে যদি কেউ অবৈধ টাকা সরকারের কাছে ধরিয়ে দেয় তাহলে সেখান থেকে তাকে 20% দিয়ে দেওয়া হয়। মানে ডেইজি এখন 20 মিলিয়ন থেকে 20% পেতে চলেছে। তার সাথে সাথে ডেইজির ঘরও ডেইজি ফিরে পাবে। কথাগুলো শুনে ডেইজি অনেক খুশি হয়ে যায়। সে সোজা আসে ডেনের কাছে। ডেনকে বলে তুমি আগে থেকে জানতে, তুমি ফুসুর ফুসুর করলে আমি সব মাইককে বলে দেব। এখানে আমরা আরেকটি কথা জানতে পারি, ডেইজি সেই মেয়ে ছিল যে জ্যাকিকে ইনফরমেশন দিয়েছিল এত টাকার। ডেইজি ওই সময় অন্য কারো উপর বিশ্বাস করতে পারছিল না। সবাই মিলে যখন পরে তারা ডেইজির ঘরে যায়, ডেইজি ওই সময় অনেক ভয় পেয়েছিল, কারণ পুরো ডিপার্টমেন্টের ভিতরে খারাপ লোকে ভরা। এই জন্য ডেইজি ডেনের শুকরিয়া আদায় করে, কারণ সে যদি না থাকতো এত টাকার সাথে সাথে তার জীবনও চলে যেতে পারতো। সবকিছু তাদের প্ল্যানে ঠিকঠাক মতো হয়েছে। এখন সবাই তারা অনেক খুশি। পরের দিন আমরা দেখি জেডি আর ডেন দুজনে এসে বসে সমুদ্রের পারে। দুজনে বসে বসে সূর্য ওঠা দেখছে আর নিজেদের জীবন নিয়ে গল্প করছে। পরে ডেন তার বাচ্চাকে নিয়ে কথা বলে আর এই মুভিটি এখানেই শেষ হয়ে যায়। তো এই ছিল দ্য রিপ এর এক্সপ্লেনেশন। আপনার এই মুভির কোন টুইস্টটা সব থেকে ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে পারেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনার একটা সাবস্ক্রাইব আমাকে ভিডিও বানাতে অনেক অনুপ্রেরণা দেয়। তো আজকের মতো এই পর্যন্তই, বিদায়।